ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের ২ নম্বর সূত্র নিয়ে আমরা দেখব এখন। আমরা প্রথম সূত্রে দেখেছিলাম যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে আমরা যে পরিমাণ আধান প্রবাহ করেছিলাম বা কারেন্ট প্রবাহ করেছিলাম সেটা হচ্ছে তার ক্যাথোডে বা অ্যানোডে জমাকৃত পদার্থের পরিমাণের সমানুপাতিক বা দ্রবীভূত পদার্থের পরিমাণের সমানুপাতিক। বাট যখন আমরা দ্বিতীয় সূত্র নিয়ে কাজ করব তখন আমাদের একটা তড়িৎ বিশ্লেষ্য পাত্র নিয়ে কাজ করলে হবে না, আমাদের এখানে দুটো বা তার বেশি তড়িৎ বিশ্লেষ্য পাত্র নিয়ে কাজ করতে হবে। যেমন আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, আমাদের পাশাপাশি দুইটা তড়িৎ বিশ্লেষ্য পাত্র এখানে বসে আছে। আমরা এদের মধ্যে দুইটা কেস নিয়ে কাজ করব, তারপর দেখব যে এদের ক্যাথোডে কী পরিমাণ পদার্থ জমা হলো এবং অ্যানোডে কী পরিমাণ পদার্থ দ্রবীভূত হলো বা ক্ষয়প্রাপ্ত হলো, তাদের পরিমাণ কিভাবে বের করা যায় ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্র অনুসারে। তাহলে আমরা প্রথমেই দ্বিতীয় সূত্রটা দেখব না, আমরা আগে দুইটা কেস নিয়ে আলোচনা করব। প্রথম কেস হচ্ছে কি, আমাদের এখানে পাশাপাশি দুইটা পদার্থ আছে এবং আমরা কি করেছি, কিউ পরিমাণ চার্জ অ্যাপ্লাই করেছি ব্যাটারির মাধ্যমে, তার ফলে আমাদের এখানে আই পরিমাণ কারেন্ট প্রবাহ হচ্ছে এবং টি পরিমাণ সময় ধরে এই কাজটা চলছে। এবং তুমি যদি এই দুটো তড়িৎ বিশ্লেষ্য পাত্রের কম্বিনেশন দেখো তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে এই দুটো তড়িৎ বিশ্লেষ্য পাত্রের ভিতরে যে ইলেকট্রোডগুলো আছে তারা একসাথে কানেক্টেড এবং বাইরের যে ইলেকট্রোডগুলো আছে তারা আবার আরেকসাথে কানেক্টেড, মানে একসাথে কানেক্টেড ব্যাটারির মাধ্যমে। তো এই ধরনের কানেকশনকে বলা হয় সিরিজ কানেকশন বা শ্রেণী কানেকশন। তো এখন যেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু প্রথম যেই তড়িৎ বিশ্লেষ্য সেটা হচ্ছে একযোজী, দ্যাট মিনস সিলভারটা হচ্ছে একযোজী। আবার দ্বিতীয় যে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে থাকা কপার সেটা কিন্তু আবার দ্বিযোজী। তো আমরা এখানে পাশাপাশি একযোজী এবং দ্বিযোজী দুইটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে রেখেছি। তো এখন আমরা কি করলাম, আমরা কিউ পরিমাণ আধান অ্যাপ্লাই করলাম এবং আই পরিমাণ কারেন্ট অ্যাপ্লাই করলাম। এবং যেহেতু আমরা এখানে একই পরিমাণ কারেন্ট অ্যাপ্লাই করছি, আমি ধরে নিলাম আমরা এখানে 1 মোল পরিমাণ ইলেকট্রনের অ্যাপ্লাই করেছি। তুমি জাস্ট ধরে নাও যে 1 মোল পরিমাণ ইলেকট্রন আমরা অ্যাপ্লাই করেছি, যেহেতু আমাদের ব্যাটারির সোর্স একটাই এবং কারেন্টের মানও কি একই রকম। দুইটা ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে কিন্তু আমরা এখানে ভিন্ন রকম কারেন্ট অ্যাপ্লাই করতে পারছি না, যেহেতু শ্রেণী কানেকশনে আছে। আর শ্রেণী কানেকশনে কারেন্টের মান সেম থাকে এবং আমি ধরে নিলাম ওই কারেন্টের জন্য 1 মোল পরিমাণ ইলেকট্রন দুইটা তড়িৎ বিশ্লেষণেই কাজ করছে। তার মানে প্রথম তড়িৎ বিশ্লেষণের মধ্যে 1 মোল পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান হবে, দ্বিতীয় তড়িৎ বিশ্লেষণের মধ্যেও কি 1 মোল পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান হবে, যেহেতু তারা দুজনেই সিরিজ কানেকশনে আছে। এখন আমরা দুটো পদার্থকে ভেঙে ফেলি। তুমি জানো যে সিলভার নাইট্রেট যখন কারেন্ট পাবে তখন সে ভেঙে যাবে, ভেঙে গিয়ে সিলভার প্লাস আয়ন তৈরি করবে এবং নাইট্রেট আয়ন তৈরি করবে। আবার যখন কপার সালফেট এই তড়িৎ বিশ্লেষ্যটা কারেন্ট পাবে বা বিদ্যুৎ পাবে তখন সেটা ভেঙে গিয়ে কপার 2 প্লাস আয়ন তৈরি করবে এবং সালফেট আয়ন তৈরি করবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দুটো ক্যাটায়ন এখানে আছে, সিলভার ক্যাটায়ন এবং কপার ক্যাটায়ন। এই দুটো ক্যাটায়ন এখন কি করবে, ক্যাথোডের কাছে যাবে। ক্যাথোড কারা, আমি যদি একটু দেখিয়ে দিই, ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত, এটা হচ্ছে ক্যাথোড, আর এখানেও কিন্তু ক্যাথোড হচ্ছে এটা কাজ করবে। তো এই ক্যাথোডের কাছে গেলে কি হবে, সিলভার যেটা করবে সেটা হচ্ছে সে সিলভারে কনভার্ট হবে, সিলভার আয়নটা সরাসরি সলিড সিলভারে কনভার্ট হবে। বাট এমনিতে হবে না, তাকে ইলেকট্রন ছাড়তে হবে। তার মানে ক্যাথোডের কাছে গিয়ে সে একটা মাত্র ইলেকট্রন ছেড়ে দিবে। এবং আমি যদি একটা কপার আয়ন নিয়ে কথা বলি, কপার 2 প্লাস, সে কী করবে, ক্যাথোডের কাছে গিয়ে কপার সলিডে কনভার্ট হবে। বাট এই ক্ষেত্রে তাকে কিন্তু দুইটা ইলেকট্রন ছাড়তে হবে। ভালো করে দেখো, তার মধ্যে কিন্তু চার্জ আসছে দুটো। এখন আমি বলেছিলাম কি যে আমাদের এই তড়িৎ বিশ্লেষ্য পাত্রের মধ্যে কারেন্টের পরিমাণ একই, যেহেতু দুইটা পাত্র সিরিজ কানেকশনে যুক্ত, তার মানে দুইটা পাত্রের মধ্যে আমাদের 1 মোল পরিমাণ ইলেকট্রন যাচ্ছে। তো তুমি দেখতে পাচ্ছ আমি যদি এদেরকে মোল কনসেপ্টে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছ 1 মোল পরিমাণ সিলভার আয়নকে আমি যদি 1 মোল পরিমাণ ইলেকট্রনের সাথে যুক্ত করি তখন সেটা 1 মোল পরিমাণ সিলভার পদার্থকে ক্যাথোডের মধ্যে জমা করবে। কিন্তু 1 মোল পরিমাণ কপার আয়নকে আমি যদি 2 মোল পরিমাণ ইলেকট্রনের সাথে যুক্ত করি তখনই সেটা 1 মোল পরিমাণ কপারকে জমা করবে ক্যাথোডের মধ্যে। বাট আমাদের তো এখানে 2 মোল ইলেকট্রন নেই, আমরা অ্যাপ্লাই করেছিলাম 1 মোল পরিমাণ ইলেকট্রন। তার জন্য আমরা এই বিক্রিয়াটাকে কী করব, একটু মডিফাই করব। মডিফাই করলে কি হবে, হবে উভয় পক্ষে আমরা কি করব, হাফ দিয়ে গুণ করব, তখন আমাদের 1 মোল ইলেকট্রন চলে আসবে। তাহলে আমরা এখানে পাবো হাফ Cu2 প্লাস, তারপর এখানে পাবো হাফ ইন্টু 2, তার মানে হচ্ছে শুধুমাত্র 1 থাকবে, একটা ইলেকট্রন থাকবে, আর এখানে থাকবে হচ্ছে হাফ ইন্টু Cu, অথবা এটা হচ্ছে অর্ধেক পরিমাণ মোলের কপার জমা হবে ক্যাথোডে। তার মানে আমরা এখানে ফাইনালি যে ইলেকট্রনটা পাচ্ছি সেটা কিন্তু 1 মোল পরিমাণ ইলেকট্রন। তাহলে এখানে স্পষ্ট বুঝতে পারছো যে আমাদের প্রথম ক্ষেত্রে সিলভারের যোজনী, যেটাকে আমি অ্যান দিয়ে প্রকাশ করছি, সেটা ছিল 1, বাট দ্বিতীয় ক্ষেত্রে কপার যে ছিল ওর যোজনী সেটা হচ্ছে 2। তার মানে যোজনী বাড়ার সাথে সাথে আমাদের ক্যাথোডের মধ্যে জমা হওয়া পদার্থের পরিমাণটা কিন্তু কমছে। এখন কথার কথা, আমি যদি 3 নম্বর কোনো একটা পাত্রকে এখানে ইমপ্লিমেন্ট করি, ধরে নাও ওই 3 নম্বর পাত্রের মধ্যে আমাদের অ্যালুমিনিয়াম আছে, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা
অ্যালুমিনিয়াম সালফেট এরকম কোনো একটা দ্রবণ আছে। তুমি ধরে নাও 3 নম্বর একটা পাত্র আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট দ্রবণ আছে, AlSO4, আচ্ছা Al2SO4 হোল 3 হবে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত। তখন কি ঘটবে? তখন অ্যালুমিনিয়াম সালফেটের দ্রবণেও কিন্তু একই পরিমাণ কারেন্ট যাবে, একই পরিমাণ চার্জের সাথে সে যুক্ত থাকবে এবং ওর মধ্যেও কিন্তু 1 মোল পরিমাণ ইলেকট্রনই যাবে। তো তখন কি হবে, যে অ্যালুমিনিয়ামটা যখন বিদ্যুৎ পাবে তখন সে ভেঙে যাবে, ভেঙে গিয়ে অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে অ্যালুমিনিয়াম আয়ন তৈরি করবে আর সালফেট আয়ন তৈরি করবে। তো ওখানে আমি জাস্ট ক্যাটন নিয়ে কাজ করছি, অ্যালুমিনিয়াম 3+ ক্যাথোডের কাছে যাবে, যাওয়ার পর তার 3টা ইলেকট্রন দরকার হবে এবং এই 3টা ইলেকট্রনকে সে রিসিভ করে সরাসরি অ্যালুমিনিয়াম ধাতু বা সলিড অ্যালুমিনিয়ামে কনভার্ট হবে। কিন্তু আমরা তো এখানে 3 মোল ইলেকট্রন তাকে দিতে পারবো না, আমরা কি করব, তাকে 1 মোল ইলেকট্রন দিব। তাহলে এই 3 মোল ইলেকট্রনকে 1 মোল ইলেকট্রন বানানোর জন্য আমরা উভয় পক্ষকে 1/3 দ্বারা গুণ করব বা 3 দ্বারা ভাগ করব উভয় পক্ষকে। তাহলে আমরা এখানে পাবো 1/3 অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে আমাদের একটা ইলেকট্রন বা 1 মোল ইলেকট্রন ইজ ইকুয়াল টু 1/3 অ্যালুমিনিয়াম সলিড। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যালুমিনিয়ামের কিন্তু যোজনী আরও বাড়িয়েছি, দ্যাট মিনস এটা যোজনী এখন আমাদের 3। তো যার যোজনী এখন 3 সে কিন্তু ক্যাথোডে কম পরিমাণ জমা হয়েছে, তার মানে আমরা যোজনী সংখ্যা যত বাড়াবো তত কম পরিমাণ ক্যাথোডে ওই ধাতুটা জমা হতে থাকবে এবং ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হয় সেটাকে আমরা কী পরিমাণ দিয়ে প্রকাশ করতে থাকি, ডব্লিউ পরিমাণ দিয়ে প্রকাশ করতে থাকি। তার মানে এই ক্যাথোডের মধ্যে আমাদের ডব্লিউ পরিমাণ ধাতু জমা হবে, আবার এই ক্যাথোডের মধ্যেও কি ডব্লিউ পরিমাণ ধাতু জমা হবে। এখন দুটো ক্যাথোড তো আলাদা, তাই না? আমি ধরে নিলাম এখানে W1 পরিমাণ জমা হবে আর এখানে আমি ধরে নিলাম W2 পরিমাণ জমা হবে। বাট এই W1 W2 একটু পরে দেখব, আমরা সরাসরি ধরে নিই যে আমাদের ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ হচ্ছে W। তাহলে W আসলে কার এখন সমানুপাতিক বা কার ব্যস্তানুপাতিক? অবশ্যই আমাদের যেই যোজনী আছে তার ব্যস্তানুপাতিক। কেননা দেখতে পাচ্ছ যোজনীর সংখ্যা যত আমরা বাড়াচ্ছি ততই কিন্তু আমাদের ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণটা কমছে। যেখানে সিলভারের যোজনী 1 ছিল, তার মানে 1 মোল পরিমাণ ক্যাথোডে সে জমা হয়েছে। কপারের যোজনী ছিল 2, বাট সে অর্ধেক পরিমাণ মোলের মানে অর্ধেক মোল নিয়ে ক্যাথোডে জমা হয়েছে। অ্যালুমিনিয়ামের যোজনী ছিল 3, বাট সে 3/1 মোল মোল নিয়ে ক্যাথোডে জমা হয়েছে। তাই যতই আমাদের কোনো একটা ধাতু বা বলি মেটাল বা বলি কোনো একটা পদার্থের যোজনী বাড়তে থাকবে, ক্যাথোডে জমাকৃত পরিমাণটা ততই কমবে যদি আমরা একই পরিমাণ বিদ্যুৎ প্রত্যেকটা পদার্থের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করি। তাহলে আমরা এই জিনিসটাকে একটু মার্ক করে রাখতে পারি, এটা আমাদের একটু পরে কাজে দিবে। এবার আমরা আরেকটা কাহিনী দেখব, সেটা হচ্ছে আমরা আরেকটা কেস দেখব যে আমি ধরি আমাদের এখানে দুইটা তড়িৎদ্বার বা যে দুটো পাত্র দেখতে পাচ্ছি এদের মধ্যে একই যোজনীযুক্ত ভিন্ন ভিন্ন পদার্থ রয়েছে। কী কী রয়েছে? আমি সিলভার নাইট্রেটটাকে কেটে দিলাম। ধরো আমরা এখন এখানে দ্বিতীয় একটা কেস নিয়ে কাজ করব, তার জন্য আমি ধরে নিলাম এখানে সিলভার নাইট্রেট নাই আর এখানে কপার সালফেটও নাই, ঠিক আছে? তো তাই যদি না থাকে আমরা করব কি, পাশাপাশি এই দুটো পাত্রে একই যোজনীযুক্ত দুইটা পদার্থ ইউজ করব। তুমি ধরে নাও একটা হচ্ছে NaCl আর আরেকটা ধরে নাও KCl। KCl মানে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর NaCl মানে হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। এখন কি হবে দেখো, আমি একইভাবে 1 মোল পরিমাণ ইলেকট্রন অ্যাপ্লাই করব, দ্যাট মিনস আমাদের Q ফিক্সড, তারপর হচ্ছে I ফিক্সড, যেহেতু তারা সিরিজ কানেকশনে যুক্ত, তার মানে দুইটা পাত্রের মধ্যে সেম পরিমাণ ইলেকট্রন অ্যাপ্লাই হবে, 1 মোল পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান ঘটবে। তখন আমি যদি প্রথম বিক্রিয়াটা দেখি, দ্যাট মিনস NaCl এর দিকে যদি তাকাই, তাহলে এটা আসলে কাজ করবে কীভাবে? Na+ যেটা আছে, দ্যাট মিনস NaClটা ভেঙে গিয়ে Na+ তৈরি করবে। এই Na+টা হচ্ছে একটা ক্যাটায়ন, সেটা ক্যাথোডের কাছে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং ফাইনালি সে পরিণত হবে হচ্ছে সোডিয়াম ধাতুতে। অথবা আমি বলতে পারি 1 মোল পরিমাণ সোডিয়াম আয়ন 1 মোল পরিমাণ ইলেকট্রনকে রিসিভ করবে ক্যাথোডের কাছে গিয়ে, তারপর সে 1 মোল পরিমাণ সোডিয়ামে কনভার্ট হবে। আবার পটাশিয়ামের দিকে যদি আমি তাকাই পরের পাত্রে, তাহলে আমি সেম জিনিস দেখতে পাবো। যেহেতু ওটার যোজনী 1, তার মানে 1 মোল পরিমাণ পটাশিয়াম আয়ন 1 মোল পরিমাণ ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে 1 মোল পরিমাণ পটাশিয়াম জমা করবে ক্যাথোডের মধ্যে। কিন্তু এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ক্যাথোডের মধ্যে তো জমা হবে ঠিকই, তাই না? বাট এই যে ক্যাথোডের মধ্যে সোডিয়াম জমা হবে, আমি ধরে নিলাম ওর পরিমাণ হচ্ছে W1। আবার এই ক্যাথোডের মধ্যে যে পটাশিয়াম জমা হবে, আমি ধরে নিলাম ওর পরিমাণ W2। বাট তোমাদের বলতে হবে W1 এবং W2 এর মধ্যে কার পরিমাণ বেশি এবং কম। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো, W1 ওর পরিমাণ হচ্ছে কম, W2 ওর পরিমাণ হচ্ছে বেশি। কেন? কারণ সোডিয়ামের যে পারমাণবিক ভর এটা কিন্তু কম, পটাশিয়ামের পারমাণবিক ভরটা হচ্ছে বেশি। তার মানে ক্যাথোডের মধ্যে যে পরিমাণ পদার্থ জমা হচ্ছে তার পরিমাণটা কিন্তু নির্ধারণ করবে এখন সরাসরি তার পারমাণবিক ভর। এবং এই পারমাণবিক ভরকে আমরা কী দিয়ে প্রকাশ করতে পারি? সোডিয়ামের জন্য আমরা এটাকে প্রকাশ করতে পারি M1 দিয়ে এবং পটাশিয়ামের জন্য আমরা প্রকাশ করতে পারি M2 দিয়ে। যেহেতু M1 M2 হচ্ছে ছোটো, তার মানে
ক্যাথোডে জমাকৃত পরিমাণ W1 অবশ্যই W2 হচ্ছে ছোট হবে। তাহলে এদের মধ্যে আমরা কিন্তু একটা সম্পর্ক এখন তৈরি করতে পারি। কীরকম সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে পরিমাণে জমা করে ক্যাথোডের মধ্যে ওই পদার্থটা থেকে ক্যাটায়ন গিয়ে, তো সেই পদার্থের পরিমাণটা আসলে নির্ধারণ করে তার পারমাণবিক ভর অনুসারে। দ্যাট মিনস আমাদের পারমাণবিক ভরের সমানুপাতিক থাকবে ক্যাথোডে জমাকৃত পরিমাণ। এবং এই যে এখানে পারমাণবিক ভরটা আমি দেখিয়েছি, এটা নির্দিষ্ট কোনো পারমাণবিক ভর না। এই পারমাণবিক ভরটাকে আমরা তখন গ্রামে প্রকাশ করব। তার মানে এটাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর। তাহলে সহজ কথা আমি যদি একটু বলি, সেটা হচ্ছে কোনো একটা না, আসলে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আমি যদি একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করি, যেমন দেখতে পাচ্ছি I পরিমাণ বিদ্যুৎ দুইটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে প্রবাহিত হচ্ছে, তবে আমাদের ক্যাথোডের মধ্যে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে অথবা অ্যানোডের মধ্যে যে পরিমাণ পদার্থ দ্রবীভূত হবে, তাদের যে ভরটা আমি পাবো, দ্যাট মিনস W1 এবং W2, এটা হচ্ছে ওই সমস্ত পদার্থের নিজ নিজ গ্রাম পরমাণু ভরের সমানুপাতিক। তার মানে গ্রাম পারমাণবিক ভর মানে হচ্ছে কি M1 এবং M2 এদের সমানুপাতিক। আমি কিন্তু সমান বলিনি, সমানুপাতিক বলেছি। তার মানে আমরা এই যে এখান থেকে দুইটা কেস পেলাম, এই দুইটা কেস কেন আমরা পেলাম? কারণ এই দুইটা জিনিস নিয়ে আসলে কম্বিনেশন করে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটাকে তৈরি করা হয়। তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্র যেটা বলে সেটা হচ্ছে, আমি যদি এই দুটো জিনিসকে কম্বাইন করি, দ্যাট মিনস W সমানুপাতিক গ্রাম পারমাণবিক ভর এবং W সমানুপাতিক 1/, আমাদের যোজনী, তখন আমরা পাবো W সমানুপাতিক M/N। তো এই জিনিসটাই হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্র। তো আমি এখন তোমাকে একদম এক লাইনে বলি যে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের দ্বিতীয় সূত্রটা আসলে কি বলে। যখন আমরা বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করব, তখন বিভিন্ন তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হবে বা দ্রবীভূত হবে, তাদের যে ভর, দ্যাট মিনস W, সেটা হবে ওই সমস্ত পদার্থের নিজ নিজ গ্রাম পরমাণু ভরের সমানুপাতিক, অর্থাৎ এই যে এটা, এবং ওই সমস্ত পদার্থের যে চার্জ সংখ্যা ছিল আয়নের অথবা যে যোজন ছিল তার ব্যস্তানুপাতিক। অথবা তুমি বলতে পারো এদের দুজনের ভাগফলের সমানুপাতিক, দ্যাট মিনস M/N এর সমানুপাতিক। তো এটাই হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের 2 নম্বর সূত্র। কিন্তু এখানে আমরা আরেকটা জিনিসকে নিয়ে আসবো, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে পরিমাণ পদার্থ আমরা এখানে পেয়েছি, দ্যাট মিনস M হচ্ছে কি কোনো একটা নির্দিষ্ট ধাতুর পারমাণবিক ভর, ডিভাইড বাই আমরা যে N দেখতে পাচ্ছি, N হচ্ছে চার্জ সংখ্যা অথবা যোজনী। এই যে এই দুটোর ভাগফলকে দেখতে পাচ্ছি, এদের একটা সুন্দর নাম আছে যেটাকে বলা হয় তুল্য ভর অথবা রাসায়নিক তুল্যাঙ্ক। দ্যাট মিনস আমরা M এবং N এদের যে ভাগফলটা পাচ্ছি, এটাকে বলা হয় রাসায়নিক তুল্যাঙ্ক অথবা তুল্যভর, এবং এটাকে ইংলিশে বলা হয় ইকুইভ্যালেন্ট ওয়েট, এবং এটাকে প্রকাশ করা হয় বেসিক্যালি E দ্বারা। তার মানে M/N যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অথবা রাসায়নিক তুল্যাঙ্ক অথবা তুল্যভর, যেটাকে আমরা E দিয়ে প্রকাশ করে থাকি। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা ফাইনালি যে সূত্রটা লিখতে পারি সেটা হচ্ছে W, দ্যাট মিনস যে পরিমাণ পদার্থ ক্যাথোডে বা অ্যানোডে দ্রবীভূত বা সঞ্চিত হয়, সেটা আসলে ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক বা ইকুইভ্যালেন্ট ওয়েটের সমানুপাতিক। তো এটা হচ্ছে একদম শর্টকাট ফরম্যাট ফ্যারাডের দ্বিতীয় সূত্রের জন্য। এবার আমরা এই যে W সমানুপাতিক E, এটা নিয়ে আরও কিছু হিসাব নিকাশ দেখব। যেমন আমি এখানে পাশাপাশি দুটো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখতে পাচ্ছি, তাই না? তো সিলভার নাইট্রেটের যে ক্যাথোডটা আছে, আমি ধরে নিলাম এখানে W1 পরিমাণ পদার্থ জমা হয়েছে। কপার সালফেটের যে ক্যাথোড আছে, আমি ধরে নিলাম এখানে W2 পরিমাণ পদার্থ জমা হয়েছে। এবং সিলভার নাইট্রেটের ক্ষেত্রে সিলভার যে আয়ন, ওর পারমাণবিক ভর যেটা, সেটাকে আমি ধরে নিলাম M1, এবং কপারের জন্য পারমাণবিক ভরটাকে আমি ধরে নিলাম M2। তাই যদি হয়ে থাকে, আমরা সিলভারের জন্য যেই যোজনী বা ভ্যালেন্সি বা বলা যায় আয়ন, সেটাকে ধরে নিলাম N1, এবং তুমি N1 এর মানটা জানো কি? এটার মান হচ্ছে 1, কারণ সিলভারের আয়ন হচ্ছে +1 থাকে। আর কপারের জন্য যে আয়নটা, আমি এটাকে ধরে নিলাম N2, এবং এটার মানও তুমি জানো, সেটা হচ্ছে 2, কেননা কপারের যোজনী হচ্ছে 2 এবং আয়ন হিসেবে সেটা 2 হিসেবে থাকে। তো এটা কেন আমি ধরে নিলাম? কারণ আমরা কিন্তু একটা সূত্র দেখেছি যে W, সেটা হচ্ছে ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ অথবা অ্যানোডে দ্রবীভূত পদার্থের পরিমাণ, সেটা হচ্ছে কোনো একটা পরমাণুর যেই মোলার মাস আছে, মোলার ম্যাস মানে হচ্ছে পারমাণবিক ভর ডিভাইড বাই তার চার্জ সংখ্যা বা যোজনী সংখ্যা, এটা সমানুপাতিক। এখন আমি যদি সিলভারের জন্য বলি, তাহলে আমি লিখতে পারি W1 সমানুপাতিক M1/N1, তাই না? এটা আমি সিলভারের জন্য লিখতে পারি। একইভাবে আমি কিন্তু কপারের জন্য লিখতে পারি, কেননা কপারের মধ্যে আমাদের ইলেকট্রোড আছে, তো সেক্ষেত্রে আমরা M2 সমানুপাতিক N2 এভাবে লিখতে পারি। তো দেখো তো, আমরা এখানে সমানুপাতিক চিহ্নটাকে যদি উঠিয়ে দিই, তাহলে কি হবে? আমরা পাবো W1 সমানুপাতিক ধ্রুবক পাবো, যেটার মান আমি ধরে নিলাম হচ্ছে K, এবং K ইন্টু এখানে পাবো M1/N1।
আবার আমি যদি এখানেও সমানুপাতিক ধ্রুবকটাকে উঠিয়ে নিই, তাহলে আমরা একই সমানুপাতিক ধ্রুবক মানে সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে নিলে একই সমানুপাতিক ধ্রুবক পাবো, যেটা হচ্ছে কে। তো ওর সাথে গুণ যাবে হচ্ছে m2 ডিভাইড বাই হচ্ছে n2। তো এখান থেকে আমরা কে এর মানটা বের করতে পারি। দ্যাট মিনস এখানে কে হবে হচ্ছে w1 ডিভাইড বাই m1 ভাগ হচ্ছে n1। আবার এখানে আমরা কে এর মানটা পাবো একইভাবে, কে ইজ ইকুয়াল টু w2 ডিভাইড বাই হচ্ছে কত হবে এটা, m2 ভাগ n2 এরকম হবে। তাহলে যেহেতু উভয় পক্ষে কে এর মান সমান, তো আমরা এই দুটোকে ইকুয়াল করে দিতে পারি। তাহলে আমি লিখতে পারি, আমি একটু এটাকে অন্য কালারে লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে w1 ডিভাইড বাই এখানে আমাদের থাকছে কত, m1 ভাগ হচ্ছে n1 ইজ ইকুয়াল টু, যেহেতু দুইটা ক্ষেত্রে আমাদের কে এর মান সমান, w2 ডিভাইড বাই m2 ভাগ হচ্ছে n2। তো এটা এখন কি মিন করে? এটা মিন করে যে যদি আমি দুটো বা তার বেশি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিই, তাহলে প্রত্যেকটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে ক্যাথোড আছে, ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ, দ্যাট মিনস w ডিভাইড বাই আমাদের ওই যে এই m1 বাই n1টাকে দেখেছিলাম, এটা কিন্তু একটা নির্দিষ্ট জিনিসকে প্রকাশ করে। সেটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর। দ্যাট মিনস আমাদের এখানে m ডিভাইড বাই n, এটার পরিচয় হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। তাহলে এই ই এবং ডব্লিউ এদের অনুপাতটা সবসময় সমান থাকবে। অর্থাৎ আমি এটাকে আরেকটু মডিফাই করতে পারি। ধরো এখানে w1 আর এখানে আমি এটাকে ধরলাম e1 ইজ ইকুয়াল টু, আমি এখানে ধরলাম w2 ডিভাইড বাই e2, তাই না? এভাবে আমি ধরলাম। তো তার মানে কি বোঝালো? তার মানে বোঝাচ্ছে যে প্রথম যে তড়িৎ বিশ্লেষ্যটা দেখতে পাচ্ছ, এই তড়িৎ বিশ্লেষ্যর যে পরিমাণ পদার্থ জমা হয়েছে এখানে, দ্যাট মিনস w1 পরিমাণ ক্যাথোডে জমা হয়েছে, এই ক্যাথোডে জমা হওয়া পদার্থ ভাগ হচ্ছে ওই যে এখানে সিলভার নিয়ে কাজ করেছি, এই সিলভারের তুল্যভর, দ্যাট মিনস e1 হচ্ছে আমাদের এখানে সিলভারের রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর, এর অনুপাত যা হবে দ্বিতীয় যে তড়িৎ বিশ্লেষ্য পাত্রটা আছে সেখানে ক্যাথোডে যে পরিমাণটা জমা হয়েছে এবং যে তড়িৎ বিশ্লেষ্য আমি ইউজ করেছি, দ্যাট মিনস কপার, এই কপারের তুল্যভরের অনুপাতটা তাই হবে। এটা এই জিনিসটাই মিন করে। তার মানে তোমাদের এখানে সূত্র হচ্ছে কোনটা, এটাও একটা সূত্র হিসেবে কাজ করবে এবং এটাও হচ্ছে একটা সূত্র হিসেবে কাজ করবে। তো আলটিমেটলি আমরা এই লাইনটা থেকেও লিখতে পারি এভাবে যে w1 ডিভাইড বাই w2 ইজ ইকুয়াল টু e1 ডিভাইড বাই e2। তার মানে পাশাপাশি দুইটাই এরকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকলে তাদের ক্যাথোডের মধ্যে জমা হওয়া পদার্থের পরিমাণের অনুপাত যেটা, দ্যাট মিনস w1 ডিভাইড বাই w2, সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা পদার্থের রাসায়নিক মানে নর্মালি তুল্য যে ভরটা আছে বা রাসায়নিক তুল্যাঙ্ক আছে তাদের অনুপাতের সমানুপাতিক। অথবা তোমরা এটাকে এভাবে লিখতে পারো, w1 is to w2 is equal to e1 is to e2। তার মানে আমরা অনেকগুলো ফর্মেটে রেখে লিখতে পারি এবং প্রত্যেকটা ফর্মেটই আসলে এক একটা ফর্মুলা হিসেবে কাজ করে। দ্যাট মিনস আমি এগুলোকেও স্টার দিয়ে রাখছি যাতে তোমরা বুঝতে পারো। আমি ব্ল্যাক কালার স্টার দিচ্ছি এবং এখানে প্রত্যেকটা ফরম্যাট হচ্ছে এক একটা ফ্যারাডের সূত্রের মানে ফ্যারাডের যে দ্বিতীয় সূত্র আছে সেগুলোর প্রকাশ। তাহলে আমরা এখানে মোটামুটি 4টা প্রকাশ পেলাম, 4টা না 5টা সূত্র পেলাম যেগুলো আমাদেরকে ফ্যারাডের দ্বিতীয় সূত্রকে মিন করে। তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের প্রকাশ আমরা করতে পারি নিচের এই স্টার দেওয়া 4টা সূত্রের মাধ্যমে। আর ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা একটা কনসেপ্ট পাই, সেটা হচ্ছে রাসায়নিক তুল্যভর, নট রাসায়নিক তুল্যভর, এটা শুধুমাত্র তুল্যভর, এখানে ভুল করা যাবে না, এটাকে শুধুমাত্র তুল্যভর বলা হয় অথবা এটাকে ইকুইভ্যালেন্ট ওয়েট বলা হয়। আমি সংক্ষেপে লিখলাম ইকুইভ্যালেন্ট ওয়েট, অথবা এটা আরেকটা নাম আছে রাসায়নিক তুল্যাঙ্ক বা শুধু তুল্যাঙ্ক। তো অনেকগুলো নাম আছে, সবগুলো নামই আমাদের এখানে ইম্পর্ট্যান্ট। এবার যেটা দেখব সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তা হলো রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর, যেটা নিয়ে অনেক কনফিউশন থাকে তোমাদের মধ্যে। তো রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ইকুইভ্যালেন্ট ওয়েট, তো আমি এটাও লিখে রাখছি শর্টকাটে, ইকিউভি মানে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের শর্টকাট, এটা কি ইকুইভ্যালেন্ট হিসেবে ধরা হয়। আর ইকুইভ্যালেন্ট ওয়েট, WEIGST ওয়েট, তো এটা নিয়ে আমরা একটু দেখবো। দেখো রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর বা ইকুইভ্যালেন্ট ওয়েটের দুইটা কনসেপ্ট আছে, আমি দুইটাই দেখাবো। প্রথম কনসেপ্ট যেটা, সেটা কিন্তু আমরা অলরেডি দেখেছি যে এটাকে ই দিয়ে প্রকাশ করা হয় এবং এর মান হচ্ছে কি, আমি কোনো একটা পদার্থকে নিব, সেই পদার্থটা হতে পারে কোনো একটা মেটাল, তো ওই পদার্থটাকার মানে ওই পদার্থটার যেই 1 মোল পরিমাণ আছে সেই 1 মোল পরিমাণের ভরটাকে আমি নিব। তোমরা জানো কোনো একটা পদার্থের 1 মোল পরিমাণে তার পারমাণবিক ভরের গ্রাম একক থাকে, যেটাকে আমরা মোলার ম্যাস বলে থাকি, যেটাকে এম দিয়ে প্রকাশ করা হয়। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই, কিসের এক্সাম্পল দিবে, আমি কার্বনের দিই। ধরো কার্বন না, এখানে আমাদের কি কি আছে, কপার আছে। আচ্ছা কপারটা তো একটু কঠিন, তো আমি অন্য কিছু দিই, সোডিয়ামেরটা দিই।
তাহলে দেখো সোডিয়ামের পারমাণবিক মানে ভর কত? অবশ্যই 23, তাই না? এটা হচ্ছে পারমাণবিক ভর। বাট ওর পরে কিন্তু কোনো একক নেই, বাট একটা একক আছে যেটাকে আমরা অ্যাটমিক ম্যাস ইউনিট বলে থাকি বা এএমইও বলে থাকি। কিন্তু তুমি যদি এখানে 1 মোল সোডিয়ামের কথা বলো, আমি কিন্তু এখানে একটা সোডিয়াম পরমাণুর কথা বলেছি, দ্যাট মিনস এটা আমাদের ছিল 1 অ্যাটম সোডিয়াম। তো একটা পরমাণু সোডিয়ামের ভর হচ্ছে 23 এএমইউ। কিন্তু আমি যদি 1 মোলের কথা বলি, যেখানে অ্যাভোগাড্রো সংখ্যক সোডিয়াম পরমাণু আছে, তাহলে তার ভরটা কিন্তু হয়ে যাবে 23 গ্রাম। তো এই যে আমরা এখানে গ্রামে প্রকাশ করেছি 1 মোলকে, ওই প্রকাশটা আমরা এখানে এম দিয়ে প্রকাশ করব। তার মানে এখানে এম বলতে বোঝায় সোডিয়ামের জন্য 23 গ্রাম। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এখানে এম এর মানটা আসলে কোত্থেকে এসেছে। বড় হাতের এম হচ্ছে মোলার ম্যাস, দ্যাট মিনস 1 মোল পরিমাণে যে ভরটা আছে তাকে আমি গ্রাম এককে প্রকাশ করেছি। তো সেটাকে আমরা উপরে ধরবো আর নিচে দিব হচ্ছে আমাদের ভ্যালেন্সি বা চার্জকে। তার মানে এন এর মান যেটা, সেটা হচ্ছে কোনো একটা পরমাণুর বা কোনো একটা মৌলিক পদার্থের চার্জ অথবা তার যোজনী বা ভ্যালেন্সি। তো দুটো কিন্তু প্রায় সেম জিনিস, মানে মানটা হচ্ছে সেম। চার্জ কিন্তু পজিটিভ নেগেটিভ হতে পারে, দ্যাট মিনস সোডিয়ামের জন্য সেটা +-1, বাট যোজনী কিন্তু শুধুমাত্র পজিটিভ হবে। তো জাস্ট আমরা মান নিয়ে কাজ করব, দ্যাট মিনস 1, এটা নিয়ে কাজ করব। তো এটা ছিল আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভরের একটা সংজ্ঞা, যে কোনো একটা ধাতুর 1 মোল পরিমাণের ভরকে আমি যদি ওই ধাতুর আয়নের সংখ্যা দিয়ে বা যোজনীর সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে যে ভাগফলটা পাবো সেটাই হচ্ছে ওই ধাতুর তুল্যভর বা রাসায়নিক তুল্যাঙ্ক। তো এটা আমাদের এখানেই থাক পড়ে, কেননা এটা আমরা অলরেডি দেখেছি, এটা আমাদের একটা সূত্র। বাট এখানে আরেকটা সূত্র কাজ করবে, মানে আরেকটা কনসেপ্ট কাজ করবে, নট সূত্র। সেটা হচ্ছে তুমি এখানে দুইটা পাশাপাশি কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখতে পাচ্ছ, তাই না? আমি করলাম কি, আমি এখানে একটা ব্যাটারি লাগালাম, সেটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ দিচ্ছে, এবং মজার বিষয় হচ্ছে কিউ পরিমাণ চার্জের মানটা আমি এখন ফিক্সড করে দিলাম 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে হচ্ছে কি, তোমরা জানো 96485 কুলম, যেটাকে আমরা শর্টকাটে বইতে 96500 কুলম হিসেবে চিনি। যদি আমি ব্যাটারির মাধ্যমে এতটুকু পরিমাণ চার্জ আমাদের এই দুটো তড়িৎ বিশ্লেষণের মধ্যে প্রবাহ করি, যেহেতু এটা একটা সিরিজ কানেকশনে রয়েছে, তার মানে অবশ্যই দুইটা তড়িৎ ক্ষেত্রে বা মানে তড়িৎ বিশ্লেষ্য পাত্রে একই পরিমাণ চার্জ যাবে, এবং এই একই পরিমাণ চার্জ যাওয়ার ফলে আমাদের ক্যাথোডে কিছু পরিমাণ পদার্থ কিন্তু জমা হবে, তাই না? তো যে পরিমাণ পদার্থ জমা হবে বা দ্রবীভূত হবে অ্যানোডের মধ্যে, সেই পরিমাণটাকে আমরা এখন ধাতুর তুল্যভর বলতে পারি। তাহলে খুব সহজ একটা কথা হচ্ছে কি, যে আমরা এখানে 1 ফ্যারাডে পরিমাণ চার্জ অ্যাপ্লাই করার পর প্রথম তড়িৎ ক্ষেত্রের ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হবে, আমি ধরলাম W1 পরিমাণ পদার্থ জমা হবে, এবং দ্বিতীয় পদার্থ মানে তড়িৎ দ্বারা আমি ধরলাম হচ্ছে W2 পরিমাণ পদার্থ জমা হবে। তো যে পরিমাণ পদার্থ জমা হবে, ওই পরিমাণটাকে আমরা বলে থাকি হচ্ছে তুল্যভর বা রাসায়নিক তুল্যাঙ্ক। তো আমি এতগুলো কথা বললাম, বাট তোমাদের কিন্তু ফিল আসেনি। তো আমাদের এটা ফিল আসতে হবে। ফিল আসার জন্য কী করব, আমরা সহজ একটা এক্সাম্পল দেখি, সিলভারটাই দেখি। দেখো এখানে আমাদের প্রথম তড়িৎধারী সিলভার আছে, তার মানে সিলভার যখন কারেন্ট পাবে তখন সেটা ভেঙে গিয়ে সিলভার নাইট্রেটের আয়ন তৈরি করবে। তো আমরা একটা সিলভার প্লাস আয়ন পাবো এবং নাইট্রেট মাইনাস আয়ন পাবো। আমি কী করলাম, সিলভার প্লাস আয়নটাকে নিলাম, যেহেতু এটা একটা ধাতু, তো এখান থেকে আমি চেষ্টা করব সিলভারের তুল্যভরটা বের করার জন্য। তাহলে সিলভার যেহেতু একটা ধাতু, তার মানে সে আয়ন হিসেবে কাজ করবে, এবং এটা যখন ক্যাথোডের কাছে যাবে, ক্যাথোডটা তখন তাকে ইলেকট্রন দিয়ে দিবে, ফলে সে একটা সিলভার ধাতুতে কনভার্ট হবে। এবং তুমি যদি কপারের দিকে তাকাও, আচ্ছা কপারের দিকে তাকানোর দরকার নেই, আমার এই মুহূর্তে হচ্ছে কপারের হিসাবটা মনে নেই। আমি ধরে নিলাম এখানে আমি কী নিব, জিঙ্ক নিব। ধরা যাক এখানে আমি জিঙ্ক সালফেট নিলাম, কপারটা কেটে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি ধরে নিলাম আমাদের এখানে কপার সালফেট দ্রবণ নেই, আমাদের এখানে আছে জিঙ্ক সালফেট দ্রবণ। তো আমি টোটালটা কেটে দিচ্ছি, আচ্ছা এক টানে কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমাদের এখানে আছে হচ্ছে জিঙ্ক সালফেট দ্রবণ। তো এখন জিঙ্ক সালফেট দ্রবণও যখন আমাদের এই বিদ্যুৎটা যাবে, তখন অবশ্যই জিঙ্ক 2+ এবং SO4 2- তৈরি হবে। তাহলে আমি বলতে পারি এখানে জিঙ্কের 2+ আয়ন তৈরি হবে, যেটা ক্যাথোডের কাছে যাবে, যাওয়ার পর 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তারপর সে সরাসরি জিঙ্ক ধাতুতে কনভার্ট হবে। তাহলে এই দুটো সিনারিও কিন্তু আমরা অলরেডি দেখেছি। বাট এখানে তুল্যভর কীভাবে হিসাব করবো, আমাদের টার্গেট হচ্ছে সিলভারের তুল্যভর বের করা। দ্যাট মিনস তুল্যভরকে হচ্ছে ই দিয়ে প্রকাশ করা হয়। তো আমাদের টার্গেটটা হচ্ছে ই অফ এজি বা সিলভারের তুল্যভর বের করা, ই অফ জেডান দ্যাট মিনস জিঙ্কের তুল্যভর বের করা। তো আমি তো বলেছিলাম যে যখন আমরা 1 ফ্যারাডে পরিমাণ কারেন্ট অ্যাপ্লাই করব, কারেন্টটা আধান যখন অ্যাপ্লাই করব, তখন যে পরিমাণ পদার্থ জমা হবে ক্যাথোডে, সেটাই হচ্ছে তার তুল্যভর। তো সিলভারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু একটা ইলেকট্রন নিয়ে কাজ করেছি। দ্যাট মিনস তুমি যদি এখানকার হিসাবের কনসেপ্টটাকে মোল হিসেবে ধরো,
তাহলে তুমি দেখতে পাবে আমরা 1 মোল পরিমাণ ইলেকট্রন খরচ করেছি 1 মোল পরিমাণ সিলভার ধাতুকে জমা করার জন্য, বাট আমরা এখানে 2 মোল পরিমাণ ইলেকট্রনকে খরচ করেছি জাস্ট 1 মোল পরিমাণ জিঙ্ককে জমা করার জন্য। এবং তোমরা এটাও জানো যে 1 মোল পরিমাণ ইলেকট্রনের মধ্যে আসলে 1 ফ্যারাডে পরিমাণ চার্জ থাকে এবং 2 মোল পরিমাণ ইলেকট্রনের মধ্যে কিন্তু 2 ফ্যারাডে পরিমাণ চার্জ থাকে, যেটা আমি অলরেডি তোমাদেরকে প্রথম সূত্রে দেখিয়েছি, দ্যাট মিনস ফ্যারাডের প্রথম সূত্রে দেখিয়েছি। তাহলে 1 ফ্যারাডে পরিমাণ যেহেতু চার্জ অ্যাপ্লাই করার পর 1 মোল পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে সিলভারের মধ্যে, তাই আমি বলতে পারি এক্ষেত্রে আমাদের সিলভারের যে তুল্যভরটা থাকবে সেটা হচ্ছে সিলভারের যে মলিকুলার ম্যাস ছিল, দ্যাট মিনস পারমাণবিক যে ভর ছিল যেটাকে 108 বলা হয়, তো 108টা আমি উপরে দিব আর নিচে দিব হচ্ছে কি সিলভারের যে যোজনীটা ছিল সেটা। তো কি যোজনী ছিল আমরা দেখতে পাচ্ছি সিলভারের যোজনী হচ্ছে 2, তাই না? না 2 না, এটা হচ্ছে 1, তার মানে 1টা হচ্ছে নিচে বসবে। তো আলটিমেটলি আমি যদি হিসাব করি তাহলে আমরা এখান থেকে 108 পাবো সিলভারের জন্য তুল্যভর বা রাসায়নিক তুল্যাঙ্ক। কিন্তু আমি যদি জিঙ্কের দিকে তাকাই তাহলে এখানে একটা সমস্যা। তুমি দেখতে পাচ্ছ জিঙ্ক কিন্তু 2টা মোল ইলেকট্রনকে কাজে নিয়ে জাস্ট সে কিসে কনভার্ট হচ্ছে, এখানে সরাসরি জিঙ্ক ধাতুতে কনভার্ট হচ্ছে। আর 2 মোল ইলেকট্রন সরবরাহ করার ক্ষমতা কার আছে? অবশ্যই 2 ফ্যারাডে পরিমাণ চার্জের আছে, বাট আমরা কিন্তু বলেছিলাম দ্রবণে আমাদের 1 ফ্যারাডে চার্জ দিতে হবে, কেননা 1 ফ্যারাডে চার্জ দিলে যে পরিমাণ জিঙ্ক এখানে জমা হবে ক্যাথোডে ওই পরিমাণটা হচ্ছে তার তুল্যভর। তার মানে আমি এখানে 2 মোল ইলেকট্রনকে যদি কোনোভাবে 1 মোল ইলেকট্রনে কনভার্ট করি তাহলে আমাদের এখানে 2 ফ্যারাডেটা 1 ফ্যারাডে হয়ে যাবে। তো এটা করার জন্য কি করা যায়, আমরা উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করতে পারি। তাহলে হাফ মোল জিঙ্কের আয়ন যেটা আছে সেটা একটা বা 1 মোল ইলেকট্রনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে সে হাফ মোল জিঙ্ক তৈরি করবে। তার মানে আমাদের এখানে সলিড জিঙ্ক তৈরি হবে অর্ধেক মোল। তো এই যে আমরা এখানে 1 মোল ইলেকট্রন অ্যাপ্লাই করেছি, এই 1 মোল ইলেকট্রন কার জন্য দায়ী? অবশ্যই 1 ফ্যারাডে পরিমাণ চার্জ আদান প্রদানের জন্য দায়ী। তার মানে আমি ব্যাটারি দিয়ে যখন 96500 কুলম অথবা 1 ফ্যারাডে পরিমাণ চার্জ দিব তখন কেবলমাত্র ক্যাথোডে অর্ধেক মোল পরিমাণ জিঙ্ক জমা হবে, বাট এখানে ক্যাথোডে 1 মোল পরিমাণ সিলভার জমা হবে। তো সেক্ষেত্রে আমরা জিঙ্কের যে তুল্যভরটা সেটাও বের করতে পারি। জিঙ্কের যেই পারমাণবিক ভর আছে সেটা হচ্ছে 65.38, এটাকে আমরা উপরে বসাবো। আর খেয়াল করে দেখো জিঙ্কের কিন্তু যোজনী 2, দ্যাট মিনস এই 2 যোজনী অথবা জিঙ্কের হচ্ছে চার্জ 2, এই 2 সংখ্যাটাকে আমরা নিচে বসাবো। তাহলে আলটিমেটলি আমরা এখানে যে হাফ মোলটা পাচ্ছি এই হাফ মোলটার জন্যই কিন্তু আমরা এখানে এই কাজটা করতে পারি, দ্যাট মিনস 2টাকে নিচে ভাগ করে দিতে পারি। তো আলটিমেটলি আমরা এখানে কত পাবো? আমরা এখানে পাবো হচ্ছে 32 পয়েন্ট হচ্ছে কত পাবো 69, এরকম একটা মান পাবো। তাহলে 32.69 এটাই হচ্ছে আমাদের জিঙ্কের জন্য তুল্যভর। তাহলে চিন্তা করে দেখো আমরা যখন 1 ফ্যারাডে পরিমাণ তড়িৎ প্রবাহিত করব তখন প্রত্যেকটা তড়িৎ বিশ্লেষের তড়িৎ মানে যে তড়িৎদ্বারগুলো আছে বা ক্যাথোড আছে বা অ্যানোড আছে সেখানে কিন্তু 1 মোল পরিমাণ পদার্থ জমা হবে না। যেগুলো যোজনী 1 তারাই কেবল এরকম 1 মোল পদার্থ জমা করবে, আর যেগুলো যোজনী একটু বেশি যেমন 2 তারা হচ্ছে হাফ মোল পরিমাণ পদার্থ জমা করবে। সেই সাথে তাদের রাসায়নিক তুল্যভর যেটা আছে সেটাও কমে যাবে। তাহলে এখান থেকে কিন্তু স্পষ্ট বুঝতে পারছো যে যতই যোজনী বাড়তেছে ততই কিন্তু তুল্যভরের মানটা কমছে, এবং এটা কিন্তু আমরা একদম প্রথম সূত্র থেকে দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এখানে যে ইটা ছিল সেটা কিন্তু ব্যস্তানুপাতিক। কার ব্যস্তানুপাতিক? অবশ্যই যোজনী ব্যস্তানুপাতিক। তো এখান থেকে আমরা এটার প্রমাণ দেখতে পারি। এবার আমরা এই তুল্যভরের সাথে যেই মোলের মানে হিসাবটা আছে সেটা একটু দেখি। খেয়াল করে দেখো আমাদের যখন 1 ফ্যারাডে পরিমাণ চার্জ আমরা অ্যাপ্লাই করেছি তখন সিলভার ছিল কি 1 মোল পরিমাণ, বাট আমরা যখন 1 ফ্যারাডে পরিমাণ চার্জ অ্যাপ্লাই করেছি তখন কিন্তু আমাদের জিঙ্কটা হয়ে গেছে হাফ মোল। তার মানে আমাদের জিঙ্ক হচ্ছে দ্বিযোজী, তাই এটা 1/2 হয়ে অর্ধেক মোল হয়ে গেছে। বাট কথার কথা আমরা যদি কোনো একটা তড়িৎ বিশ্লেষণ পাত্রের মধ্যে অ্যালুমিনিয়াম সালফেট রাখতাম, দ্যাট মিনস Al2SO4 যেটা হচ্ছে 3 যোজী একটা পদার্থ, তো তখন কিন্তু আমাদের মোলের সংখ্যা কী হয়ে যেত? 1/3 অ্যালুমিনিয়াম সলিড এটা হয়ে যেত। তার মানে তখন আমাদের মোলটা হয়ে যেত 1/3, এবং 1/3 মোল মানে হচ্ছে কি 0.333 মোল, এরকম একটা মোল হতো। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত পাই, সেটা হচ্ছে আমি যদি এটা মুছে দিচ্ছি, সিদ্ধান্তটা হচ্ছে এরকম যে তুমি যদি 1 ফ্যারাডে পরিমাণ আধান প্রবাহিত করো কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে, তাহলে অবশ্যই ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হবে সেটাই হচ্ছে ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর, এটাতে তো কোনো সন্দেহ নেই। বাট ওই পদার্থের কতটুকু পরিমাণ মোল জমা হবে সেটা তোমাকে বের করতে হবে। যদি ওই পদার্থটা একযোজী হয় তাহলে সেই পদার্থের 1 মোল পরিমাণ জমা হবে ক্যাথোডে, অথবা 1 মোল পরিমাণ দ্রবীভূত হবে অ্যানোডে। বাট যদি সেই পদার্থটার যোজনী হয় 2 বা চার্জ যদি হয় 2 তাহলে
তার হাফ মোল পরিমাণ জমা হবে ক্যাথোডে অথবা হাফ মোল পরিমাণ দ্রবীভূত হবে অ্যানোডে। আর ওই পদার্থটা যোজনী যদি হয় 3, যেমন অ্যালুমিনিয়ামের কথা বললাম, তখন ওই পদার্থের 1/3 মোল পরিমাণ জমা হবে ক্যাথোডে অথবা 1/3 পরিমাণ মোল মানে ক্ষয় হবে অ্যানোডে। তো এই 3টা বিষয় তোমরা একদম স্টার দিয়ে রাখো, মার্ক করে রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তার মানে আমরা 1 ফ্যারাডে ঠিকই অ্যাপ্লাই করেছি এবং 1 ফ্যারাডে অ্যাপ্লাই করার পর তাদের নির্দিষ্ট পরিমাণ ভর যুক্ত হয়েছে ক্যাথোডে, যাদেরকে আমরা রাসায়নিক তুল্যাঙ্ক বা তুল্যভর বলেছি। বাট এক্ষেত্রে মোল সংখ্যাটা কিন্তু কমে গেছে যোজনী বাড়ার সাথে সাথে, যেটা কি ইন্ডিকেট করে ই ব্যস্তানুপাতিক এন। দ্যাট মিনস এই যে যোজনী এন, এটার ব্যস্তানুপাতিক হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট বা রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে তোমরা ঝটপট যে কোনো একটা ধাতুর তুল্যভর বের করতে পারবে। ওই ধাতুটার মোলার ম্যাসের গ্রামটাকে উপরে রাখবে, দ্যাট মিনস পারমাণবিক ভরটাকে উপরে রাখবে, আর ওই ধাতুর যে যোজনী আছে বা চার্জ আছে, যে পরিমাণ চার্জ সে গ্রহণ করে বা হচ্ছে ট্যাগ করে, সেটাকে তোমরা নিচে রাখবে। তো ওটা হিসাব করলে আমাদের হয়ে যাবে। তারপর একটা বিশাল কনফিউশন তোমাদের দূর করব, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ভার্সেস রাসায়নিক তুল্যাঙ্ক। আমরা এতক্ষণ কিন্তু রাসায়নিক তুল্যাঙ্ক সম্পর্কে জেনেছি, আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে আমরা ফ্যারাডের প্রথম সূত্রে জেনেছি, যেখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করতাম, আমরা এটাকে হচ্ছে জেড দিয়ে খুব সম্ভবত প্রকাশ করতাম, রাইট, জেড দিয়ে প্রকাশ করতাম। আর রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা একটু আগে আমরা দেখেছি যে এটাকে ই দিয়ে প্রকাশ করেছি। এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আসলে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলা হয়, আর রাসায়নিক তুল্যাঙ্ককে ইংলিশে ইকুইভ্যালেন্ট ওয়েট বলা হয়। এবং রাসায়নিক তুল্যাঙ্কের আরও অনেকগুলো নাম তোমরা দেখেছো, যে আমি এখানে লিখেছি তুল্যভর বলি এটাকে, বা তুল্যাঙ্ক বলি এটাকে, তো যে কোনো নামে আমরা রাখতে পারি। তো এদের মধ্যে সম্পর্কটা দেখার জন্য আমরা প্রথমে দুটো ছবি দেখে নিই। তো দেখো, প্রথম ছবিটা যেটা মিন করে সেটা হচ্ছে আমরা এখানে একটা মাত্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখেছি, তো নিলাম এটা হচ্ছে আমাদের NaCl, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এই পদার্থের মধ্যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এখানে ব্যাটারি যুক্ত করেছি এবং এই ব্যাটারির মাধ্যমে 1 কুলম্ব পরিমাণ চার্জ অ্যাপ্লাই করেছি। এবং 1 কুলম্ব পরিমাণ চার্জ যখন অ্যাপ্লাই করব, তখন আমি বলতে পারি আমাদের যে পরিমাণ কারেন্ট এখানে যাচ্ছে সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট, এবং যে পরিমাণ সময় আমাদের এখানে কাজে লাগছে সেটা হচ্ছে 1 সেকেন্ড পরিমাণ সময়। তো Q = 1 কুলম্ব, এটার মানে হচ্ছে 1 সেকেন্ড সময় যদি আমি 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত করি বা তড়িৎ প্রবাহিত করি, তখনই আমাদের চার্জের মানটা 1 কুলম্ব হবে। তো এই কন্ডিশনটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই আমাদের ক্যাথোডের মধ্যে কিছু পরিমাণ পদার্থ জমা হবে। দ্যাট মিনস ক্যাথোডের মধ্যে কিছু পরিমাণ সোডিয়াম জমা হবে। কীভাবে জমা হবে? সোডিয়ামটা বিদ্যুৎ পেয়ে ভেঙে যাবে, Na+ তৈরি করবে, ও ক্যাথোডের কাছে গিয়ে একটা ইলেকট্রন জোগাড় করে সোডিয়াম ধাতুতে কনভার্ট হবে। কিন্তু এই কন্ডিশনটা আমি ঘটিয়েছি কোন সময়টাতে? যখন আমরা জাস্ট 1 কুলম্ব পরিমাণ চার্জ অ্যাপ্লাই করেছি, এবং এখানে কিউ এর মানটা হচ্ছে 1 কুলম্ব। অথবা বলতে পারি আমরা 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট 1 সেকেন্ড সময় ধরে যদি চালনা করি, তাহলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হবে সেই পদার্থের পরিমাণটাকে আমরা বলতে পারি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে এই কন্ডিশনে আমাদের ক্যাথোডে যে পরিমাণ সোডিয়াম জমা হবে, এই জমাকৃত সোডিয়ামের পরিমাণটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করতাম। তার মানে জেডের পরিচয় হচ্ছে এটা। বাট আমি যখন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে কাজ করব, আমি এগুলোকে একটু মুছে দিচ্ছি, তখন আমাদের বলতে হবে কি, যে যদি আমরা ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে Q = 1 ফ্যারাডে পরিমাণ চার্জ অ্যাপ্লাই করি, 1 ফ্যারাডে মানে হচ্ছে কি 96500 কুলম্ব। তো এতটুকু পরিমাণ চার্জ যখন অ্যাপ্লাই করব, তখন প্রত্যেকটা তড়িৎ বিশ্লেষের ক্যাথোডের মধ্যে যে পরিমাণ পদার্থ জমা হবে, ওই জমাকৃত পদার্থকে আমরা বলবো ওই সমস্ত তড়িৎ বিশ্লেষের যে ধাতুটা আছে তার তুল্যভর বা রাসায়নিক তুল্যাঙ্ক। তার মানে এটা হবে আমাদের ই, আবার এটা হবে কি আমাদের এখানে ই। তার মানে যেহেতু এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন হবে, তো আমি ধরলাম এখানে E1 হবে আর এখানে হচ্ছে E2 হবে। তার মানে ই আর এফ এর মধ্যে, মানে জেডের মধ্যে কিন্তু একটা বিশাল পার্থক্য আছে, যেখানে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের জন্য কিউ এর মানটা রেখেছিলাম 1 কুলম্ব, বাট আমরা রাসায়নিক তুল্যাঙ্কের জন্য কিউ এর মানটা রাখছি হচ্ছে 1 ফ্যারাডে, নট 1 কুলম্ব। এখন দেখো এখানে আমরা কিভাবে হিসাবটাকে নিয়ে আসতে পারি। হিসাবটা নিয়ে আসার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এরকম যে আমরা যখন 1 ফ্যারাডে পরিমাণ তড়িৎ না, এটা হচ্ছে আধান প্রবাহিত করলাম তড়িৎ বিশ্লেষণের মধ্যে, তখন ক্যাথোডে কিছু পরিমাণ পদার্থ কিন্তু জমা হবে। এই জমাকৃত পদার্থকে আমরা কি বলেছি? ইকুইভ্যালেন্ট ওয়েট বা রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করতাম, তাই না? ভালো করে দেখো, আমরা কিন্তু দ্বিতীয় কেস নিয়ে বলছি। 1 ফ্যারাডে পরিমাণ পদার্থ যখন আমি জমা করছি, মানে কি বলবো, যে অ্যাপ্লাই করছি ব্যাটারির মাধ্যমে কোনো একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে, মানে 2টা বা 3টা, তখন প্রত্যেকটা তড়িৎদ্বারে কিন্তু আমাদের যে পরিমাণ পদার্থ জমা হচ্ছে সেটাই হচ্ছে কি ওই পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক। অথবা আমরা কিন্তু লিখতে পারি 1 ফ্যারাডে মানে কি 96500 কুলম্ব। তাহলে এতটুকু পরিমাণ চার্জ যখন আমরা অ্যাপ্লাই করব, তখনও কিন্তু প্রত্যেকটা তড়িৎদ্বারের মধ্যে
ওই সমস্ত পদার্থের রাসায়নিক তুল্যাঙ্ক পরিমাণ জিনিস জমা হবে। তার মানে ই পরিমাণ হচ্ছে আমাদের এখানে জমা হবে, তাই না? তাহলে এখানেও সেম ই পরিমাণ জমা হবে। বাট আমরা যদি এখানে 1 ফ্যারাডে বা 96500 কুলম না ইউজ করে কেবলমাত্র 1 কুলম পরিমাণ চার্জ অ্যাপ্লাই করি ব্যাটারির মাধ্যমে, তাহলে আমাদের এখানে কি জমা হবে? অবশ্যই ই ডিভাইড বাই 96500 এতটুকু পরিমাণ পদার্থ জমা হবে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে 96500 এতটুকু পরিমাণ পদার্থ জমা হবে। এটা কিন্তু ইউনিট আমি কুলম দিইনি, ইউনিটটা তুমি যে কোনো জিনিস দিতে পারো, গ্রাম দিতে পারো, কেজি দিতে পারো, বাট এতটুকু পরিমাণ পদার্থ জমা হবে। বাট আমরা কিন্তু প্রথমে বলেছি যে 1 কুলম পরিমাণ যদি আমি চার্জ অ্যাপ্লাই করি, তাহলে যে পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হবে সেটাই হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তার মানে আমরা স্পষ্ট বলতে পারি, আমরা এখানে জেডের যে মানটা পাচ্ছি, এই জেড মানে হচ্ছে যা ই ডিভাইড বাই 96500, এটা মানে হচ্ছে তা। তো এদেরকে যদি আমি এখন একটু মডিফাই করি, দ্যাট মিনস আমি যদি সূত্র তৈরি করি, তোমরা ই এর মানটা কিন্তু জানো। ই কীভাবে বের করা হয় তোমরা আগের স্লাইডে দেখতে পারো। ই এর মানটা কিন্তু আমরা বের করেছিলাম এম ডিভাইড বাই এন করে। এম হচ্ছে আমাদের মোলার ম্যাস বা পারমাণবিক ভরের গ্রাম একক, আর এন হচ্ছে আমাদের ভ্যালেন্সি বা যোজনী বা আয়নের বা আধানের চার সংখ্যা। তাই যদি হয় তাহলে ই এর মানটা আমরা বসাতে পারি এম ডিভাইড বাই এন। আচ্ছা, এটা আমি বসালাম। আর নিচে আমরা কিন্তু 96500 এটাকে আমি ফ্যারাডে হিসেবে লিখতে পারি। দ্যাট মিনস 1 ফ্যারাডে হচ্ছে এফ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি, জেড ইন্টু এফ যদি আমি করি, তাহলে আমি পাবো এম ডিভাইড বাই এন, এই জিনিসটা পাবো। তো এটা হচ্ছে এম ডিভাইড বাই এন। তাহলে এটা কিন্তু একটা সূত্র। অথবা তুমি এম ডিভাইড বাই এনকে সরাসরি কি লিখতে পারো? সরাসরি ই লিখতে পারো। তাহলে ই যদি লেখো, আমরা পাবো জেড ইন্টু এফ ইজ ইকুয়াল টু ই। তার মানে ই হচ্ছে আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক, যেটা হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং ফ্যারাডের গুণফলের সমান। অথবা এখান থেকে লিখতে পারো, আমি যদি শুধুমাত্র ফ্যারাডে বের করতে চাই, দ্যাট মিনস এফ যদি বের করতে চাই, সেটা হবে ই ডিভাইড বাই জেড। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ ই এবং জেড এর অনুপাতটাই আসলে এখানে ফ্যারাডে হিসেবে কাজ করে। এবং এখানে আমরা আরেকটা সূত্র দেখতে পাচ্ছি, এটা একটু ইচ্ছা দিয়ে রাখি। তো এই সূত্রটা আমরা কিন্তু ইচ্ছা করলে কাজে লাগাতে পারি। এবং এখান থেকে তুমি আরেকটা সূত্র বের করতে পারো। দ্যাট মিনস তুমি যদি শুধুমাত্র মোলার ম্যাস বের করতে চাও, তার মানটা হবে কোনো একটা পদার্থের তড়িৎ মানে কোনো একটা পদার্থের যে রাসায়নিক তুল্যাঙ্ক আছে সেটা, নট রাসায়নিক মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আছে যে সেটা, ওটার সাথে এফ গুণন এবং ওটার সাথে এন গুণন। তো লাস্টের এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি এটাকে একটা স্টার দিয়ে রাখছি। মানে আমি এখানে প্রত্যেকটা জায়গায় স্টার দিয়ে রাখলাম, কেননা প্রত্যেকটা সূত্র কিন্তু আমাদের এখানে কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে। তো এই তিনটা সূত্র তোমাদের কাজে লাগতে পারে, এবং এটাও হচ্ছে একটা সূত্র, এটাও কাজে লাগবে, এবং ফাইনালি এই লাইনটা একটা সূত্র, এটাও তোমাদের কাজে লাগবে। আবার আমরা এখান থেকে একটা সূত্র বানাতে পারি। দ্যাট মিনস এই লাইন থেকে আমরা লিখতে পারি, আমি একটু এখানে স্টার দিয়ে রাখছি, প্রত্যেকটা লাইনে কিন্তু এক একটা সূত্র হিসেবে কাজ করে। কি লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি সরাসরি জেডের মানটা। খেয়াল করে দেখো, জেডের মানটা আমি যদি এখানে সরাসরি বের করতে চাই, তাহলে আমি কিন্তু এই লাইনটা থেকে নিচ্ছি আর কি। তো তোমরা হয়তো বুঝতে পারবে, জেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, আমাদের উপরে আছে হচ্ছে এম, নিচে চলে যাবে এন, এনের সাথে আমাদের এফটা গুণ হবে। তো এটাও কিন্তু একটা ভালো সূত্র। তো এখানে প্রত্যেকটা সূত্রের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা এখানে রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছি, যার মধ্যে মেইন সম্পর্কটা আসলে তৈরি হয়েছে একটা মাত্র সূত্রের মাধ্যমে, সেটা হচ্ছে এই সূত্রটা। তো তোমরা যদি এই সূত্রটা মনে রাখো, অথবা যদি এই সূত্রটা মনে রাখো, তাহলে আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। তো আমি এই দুটো সূত্রকে আলাদা বক্স করে দিলাম, দ্যাট মিনস ব্র্যাকেটে রাখলাম। তোমরা সিম্পলি এই দুটো সূত্র মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। আর যেখান থেকে মানে এদের মধ্যে যে কোনো একটা মনে রাখলে কিন্তু হবে, কেননা একটা আরেকটার কি প্রতিরূপ সূত্র। তো এভাবে আমরা দেখতে পেলাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে হচ্ছে আমরা এখানে শুধুমাত্র 1 কুলম পরিমাণ চার্জ অ্যাপ্লাই করলে যে পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হবে তার মানটা। আর এখানে রাসায়নিক তুল্যাঙ্ক মানে হচ্ছে আমরা যদি 1 ফ্যারাডে পরিমাণ চার্জ অ্যাপ্লাই করি, তাহলে ক্যাথোডে বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ জমা হবে বা দ্রবীভূত হবে, সেই পরিমাণটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। তো এখন দেখো, তো আমি এখানে ব্র্যাকেট দিয়েছি কিন্তু একটা জায়গায়, সেটা হচ্ছিল কি, সেটা হচ্ছিল এখানে এই সূত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে জেড ইন্টু এফ ইজ ইকুয়াল টু ই। এর মানে কি, এটাকে আমি যদি একটু ঘুরিয়ে রাখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। কোথায় লিখবো, আমি এটাকে রেড কালার দিয়ে অন্য জায়গায় লিখি, ধরো নিচে লিখি। তো আমি কিন্তু এটাকে ঘুরিয়ে লিখতে পারি, ই ইজ ইকুয়াল টু জেড ইন্টু এফ লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। এফের মান কি কখনো পরিবর্তন হয়? হয় না। এফের মানটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, তার মানে এফ সবসময় 96500 কুলম হিসেবে কাজ করে। তাহলে আমরা এখানে এফটাকে যদি উঠিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারবো, সমান সমানের জায়গায় একটা সমানুপাতিক চিহ্ন দিতে পারবো। তার মানে ই সমানুপাতিক জেড, এটা হচ্ছে আমাদের
এখানকার আজকের আলোচনার সবচেয়ে বড় ফর্মুলা। তার মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্ক এরা একে অপরের সমানুপাতিক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা Z দিয়ে প্রকাশ করি, রাসায়নিক তুল্যাঙ্ককে আমরা E দিয়ে প্রকাশ করি, এবং এরা একে অপরের সমানুপাতিক হিসেবে কাজ করবে। অর্থাৎ একটা বাড়লে আরেকটা মান বাড়বে, একটা কমলে আরেকটা মান কমবে। এবং এই সূত্রটা আমরা পেয়েছি জাস্ট এই লাইন থেকে, যেহেতু এখানে অ্যাপ হচ্ছে কি একটা মানে কনস্ট্যান্ট, যেটার মান হচ্ছে 96500 কুলম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্যারাডের যে সূত্রটা দেখলাম, দ্যাট মিনস দ্বিতীয় সূত্র। এই দ্বিতীয় সূত্রের কিছু তাৎপর্য আছে। তাৎপর্যটা কীরকম, যে আমি একটা বাস্তব জিনিস দেখাই তোমাদেরকে। ধরো আমাদের এখানে 3টা তড়িৎ বিশ্লেষক পাত্র আছে এবং প্রত্যেকটা পাত্রের সাথে আমি এমনভাবে সংযুক্ত করেছি একটার সাথে আর একটা ব্যাটারিকে, যাতে তারা একটা সিরিজ কানেকশন যুক্ত করে। তো সিরিজ কানেকশন বা শ্রেণী কানেকশনটা হচ্ছে কি, যে তুমি জাস্ট একটা ইলেকট্রোডের নেগেটিভ, যেটা নেগেটিভ প্রান্ত হচ্ছে আমাদের ক্যাথোড, ওর সাথে পরের ইলেকট্রোডের পজিটিভ, দ্যাট মিনস অ্যানোডকে যুক্ত করবে। আবার ওই একই তড়িৎ বিশ্লেষক পাত্রের ক্যাথোড যেটা আছে ওর সাথে তার পরেরটার অ্যানোডকে যুক্ত করবে, এবং ফাইনালি এটার যে ক্যাথোডটা আছে দ্যাট মিনস নেগেটিভ চার্জযুক্ত, ওর সাথে একদম প্রথমটা যে অ্যানোড আছে সেটাকে যুক্ত করবে এবং মাঝখানে একটা ব্যাটারি বসিয়ে দিবে। তো এটাই হচ্ছে মোটামুটি একটা সিরিজ কানেকশন। এবং এই সিরিজ কানেকশন আমি দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল যুক্ত, না এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আর এখানে একটা REC দেওয়া আছে, মানে হচ্ছে এটা পটেনশিওমিটার। পটেনশিওমিটার মানে হচ্ছে তুমি চাইলে নির্দিষ্ট রোধ ব্যবহার করতে পারো। দ্যাট মিনস এখানে এই যে একটা পয়েন্টার দেখতে পাচ্ছ, এই পয়েন্টটাকে তুমি ইচ্ছা করলে এখানেও সরাতে পারো, এখানেও সরাতে পারো। তো সরিয়ে তুমি এখানে এই তারের মধ্যে যে রোডটা আছে বা রেজিস্ট্যান্সটা আছে এটাকে মেনটেন করতে পারো বা পরিবর্তন করতে পারো। আর এখানে কি মানে হচ্ছে সুইচ বা চাবি, যেটাকে আমরা মানে সুইচ হিসেবে চিনি। যখন আমরা এটা বন্ধ করব তখনই হচ্ছে কারেন্ট প্রবাহ তৈরি হবে, আদারওয়াইজ তৈরি হবে না। তো সুইচটা এখন খোলা আছে, আমি এটাকে বন্ধ করে দিলাম, ছোট্ট করে আমি একটা তীর রাখলাম বন্ধ করার। আর এখানে একটা অ্যামিটার দরকার। অ্যামিটারটা আসলে দরকার নেই, অ্যামিটারটা জাস্ট কেন দরকার, কারণ আমরা এখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণ কারেন্ট অ্যাপ্লাই করব, আই অ্যাপ্লাই করব। তো আইয়ের পরিমাণটা কী হবে সেটা আমাদের জানা দরকার, তাই না? তো সেজন্য আমরা এখানে একটা অ্যামিটার বসিয়েছি। তো এই হচ্ছে কানেকশন। আমরা এখানে 3টা তড়িৎ বিশ্লেষক পাত্রে আলাদা আলাদা 3টা তড়িৎ বিশ্লেষক অ্যাপ্লাই করেছি। একটা হচ্ছে সিলভার নাইট্রেট, একটা হচ্ছে কপার সালফেট, আর একটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট। এখন এই যে দ্বিতীয় সূত্রের যে তাৎপর্য, এটা আসলে কী বলে, দ্বিতীয় সূত্র অনুসারে কিন্তু আমরা একটা জিনিস খুব সুন্দরভাবে দেখেছিলাম, যে যেহেতু এখানে 3টা পাত্র রয়েছে, আমি সেম পরিমাণ আধান, দ্যাট মিনস কিউ পরিমাণ আধান এখানে অ্যাপ্লাই করলাম, যার ফলে আমাদের আই পরিমাণ কারেন্ট এখানে ফ্লো হবে ব্যাটারি পজিটিভ টার্মিনাল দিয়ে, এবং একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছে এই কারেন্টটা ফ্লো হবে। ধরো এই সময়টা হচ্ছে আমাদের টি। তো এই 3টে জিনিস আমি ফিক্সড করলাম। তো যখন এরকম নির্দিষ্ট পরিমাণ কারেন্ট আমি 3টা বা তার চেয়ে বেশি তড়িৎ বিশ্লেষক পদার্থে অ্যাপ্লাই করব, তখন কিন্তু প্রত্যেকটা তড়িৎ বিশ্লেষক পদার্থের ভাঙন ঘটবে এবং তাদের ক্যাথোডে কিছু পরিমাণ পদার্থ জমা হবে, অ্যানোডে কিছু পরিমাণ পদার্থের ক্ষয় হবে। ক্যাথোডে কী কী জমা হবে আমি ধরলাম, এই যে NO3 এর যে ক্যাথোডটা আছে দ্যাট মিনস নেগেটিভ টার্মিনাল, এখানে আমাদের W1 পরিমাণ পদার্থ জমা হবে, এবং কি জমা হবে সেটা হচ্ছে সিলভার ধাতু জমা হবে। কেননা ক্যাথোডে আমরা জানি হচ্ছে ধাতু জমা হয়। তারপর হচ্ছে কপার সালফেট দ্রবণের ক্যাথোডে আমি ধরলাম W2 পরিমাণ পদার্থ জমা হবে। আচ্ছা, ক্যাথোডটা হচ্ছে এটা, রাইট? তো W2 পরিমাণ পদার্থ মানে কি, W2 পরিমাণ কপার জমা হবে। আর ক্রোমিয়াম সালফেটের মধ্যে ক্রোমিয়াম হচ্ছে আমাদের এখানে ধাতু, তার মানে এই ক্যাথোডের মধ্যে আমাদের W3 পরিমাণ ক্রোমিয়াম জমা হবে। তাহলে সিলভারের জমা হওয়া পরিমাণ হচ্ছে W1, কপারের জমা হওয়া পরিমাণ হচ্ছে W2, এবং ক্রোমিয়াম যে পরিমাণ জমা হবে সেটা হচ্ছে W3। তারপরে আমি আরও কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে এদের পারমাণবিক ভরটা একটু বের করে ফেলি। তুমি জানো যে কপার না, এটা হচ্ছে সিলভারের জন্য যে পারমাণবিক ভর কাজ করে সেটা হচ্ছে 108। তার মানে এটা হবে হচ্ছে 108, এবং মোলার পারমাণবিক ভর হচ্ছে 108 গ্রাম। দ্যাট মিনস আমি যদি 1 মোল পরিমাণ সিলভারকে আমার হাতের মুঠে রাখি তাহলে সেটা 108 গ্রাম হবে। একইভাবে আমি যদি 1 মুঠ পরিমাণ মানে 1 মোল পরিমাণ কপারকে যদি আমি হাতের মুঠে রাখি তাহলে ওর যে ভরটা হবে সেটা হচ্ছে 63.5 গ্রাম। অর্থাৎ কপারের পারমাণবিক ভরটাকে আমরা এখন গ্রামে প্রকাশ করেছি। একইভাবে ক্রোমিয়ামের কথা যদি বলি, ক্রোমিয়াম যদি আমি 1 মোল নিই তাহলে 1 মোল পরিমাণ ক্রোমিয়ামের যে ভরটা হবে সেটা হচ্ছে 52 গ্রাম হবে, তার মানে 52 গ্রাম হবে। তো এই হচ্ছে আমাদের কয়েকটা হিসাবের কাহিনী। তো তাৎপর্যতে আমরা কি দেখবো, আর দেখবো হচ্ছে আমাদের N এর সংখ্যাটা দেখবো। N মানে হচ্ছে ভ্যালেন্সি বা চার্জের সংখ্যাটা। তো তুমি সিলভারের জন্য চার্জের মান জানো, এটার জন্য আমি এটাকে N1 ধরতে পারি, সেটা হচ্ছে 1। দ্যাট মিনস +1কে আমরা 1 ধরবো, যেহেতু সিলভারের চার্জ হচ্ছে 1। একইভাবে আমি যদি কপারের চার্জের কথা বলি, তুমি জানো এটার মান হচ্ছে 2, এবং তুমি ক্রোমিয়ামের দিকে যদি তাকাও ওর কিন্তু একটা আলাদা চার্জ আছে, এটার মান হচ্ছে 3। তার মানে ক্রোমিয়ামের যোজনী 3, কপারের যোজনী 2 এবং সিলভারের যোজনী হচ্ছে 1। এখন যেই মুহূর্তে আমরা এই পরীক্ষাটা চালাবো সেই পরীক্ষাটার একটা নির্দিষ্ট মান আমরা পাবো। দ্যাট মিনস আমি যদি এখানে তোমাদেরকে বলি যে এই পরীক্ষাটা অনেক আগে চালানো হয়েছে, আমি সেখান থেকে কিছু এক্সপেরিমেন্টাল ডেটা নিয়েছি। কী কী ডেটা নিয়েছি, আমি W1 এর মানটা নিয়েছি। তো W1 মানে হচ্ছে কি, যখন আমরা এখানে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ দিব তখন
আমরা এখানে কিছু পরিমাণ পদার্থ জমা দেখতে পাবো এবং এখানে কি পরিমাণ বিদ্যুৎ দিলাম সেটা কিন্তু আমি হিসাবে পাইনি, বা কি পরিমাণ চার্জ আমরা অ্যাপ্লাই করেছি সেটাও কিন্তু আমরা হিসাবে পাইনি। আমি ধরে নিলাম নির্দিষ্ট পরিমাণ চার্জ অ্যাপ্লাই করেছি এবং নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ আমরা এখানে দিয়েছি। তো যে ডেটাটা আমি এখানে পেয়েছি সেটা হচ্ছে এই পরীক্ষার ফলে আমাদের সিলভার নাইট্রেট দ্রবণটা ভেঙে গিয়ে যে পরিমাণ সিলভার ক্যাথোডে জমা হয়েছে সেই সিলভারের পরিমাণটা হচ্ছে 0.5832 গ্রাম। তো এতটুকু পরিমাণ সিলভার ক্যাথোডে জমা হয়েছে এবং কপার যতটুকু পরিমাণ জমা হয়েছে ক্যাথোডে তার পরিমাণটা আমি ডেটা অনুসারে বসাচ্ছি 0.17 গ্রাম, দ্যাট মিনস 0.1714 গ্রাম। এবং যে পরিমাণ ক্রোমিয়াম ক্যাথোডে জমা হয়েছে তার পরিমাণটা আমি ডেটা অনুসারে বসাচ্ছি, তার মানটা হচ্ছে আমাদের 0.0936 গ্রাম। 6 আর লিখলাম না জায়গা স্বল্পতার জন্য। তো এই হচ্ছে আমাদের পরিমাণ। এখন দেখো আমাদের কিন্তু সবগুলো হিসাব আমাদের এখানে আছে, বাট আমি কেন এটা লিখলাম সেটা তোমাদেরকে জানাতে হবে। আমি এটা লিখেছি আসলে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের তাৎপর্য বর্ণনা করার জন্য। ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে ডব্লিউ সমানুপাতিক ই, তাই না? এরকম জিনিস দেখেছিলাম এবং এটাকে আমরা যখন মডিফাই করতাম তখন সেটা কি হয়ে যেত, m ডিভাইড বাই n হয়ে যেত। অথবা এটাকে যদি আমি আরেকটু মডিফাই করতাম তখন w = k × m ডিভাইড বাই n হয়ে যেত। এবং ফাইনালি আমরা এখান থেকে k এর একটা মান দেখেছিলাম, k হচ্ছে সমানুপাতিক ধ্রুবক যার মানটা সবসময় সেম থাকবে। k এর মানটা ছিল কত, w ডিভাইড বাই m ভাগ হচ্ছে n। তো আমরা এখন টেস্ট করে দেখব যে এই তিনটা তড়িৎ বিশ্লেষণের জন্য আলাদা আলাদাভাবে যদি আমি k এর মান বের করি তাহলে তাদের মানটা কী হবে। আমি ধরে নিলাম এই তড়িৎ বিশ্লেষণের জন্য তড়িৎ বিশ্লেষণ যে মানে কনস্ট্যান্টটা আছে দ্বিতীয় সূত্রে সেটা হচ্ছে k1, ওর জন্য যেটা পাবো সেটা হচ্ছে k2 এবং ওর জন্য আমি k3 পাবো। তো আমি এখানে k1 k2 k3 বের করব। k1 যেটা হবে সেটা কি হবে, k1 এর মান হবে হচ্ছে আমাদের w1 ডিভাইড বাই m1 ভাগ হচ্ছে n1। তো তুমি হিসাব করে দেখো w1 এর মানটা কত ছিল, 0.5832 এবং m1 যেটা ছিল সেটা হচ্ছে 108 গ্রাম এবং ওর সাথে আমি 1 ভাগ করব। তো এটা যদি আমি ভাগ করি আমি একটা মান পাবো, সেটা হচ্ছে 0.0054 পাবো, 0.0054 এরকম পাবো। তারপর আমরা k2 বের করার চেষ্টা করি, দ্যাট মিনস সমানুপাতিক ধ্রুবক, এটা হবে হচ্ছে আমাদের w2 ডিভাইড বাই m2 ভাগ হচ্ছে n2 এবং এটা যদি আমি ভাগ করি তাহলে w2 এর মানটা কত, w2 এর মানটা হচ্ছে 0.1714 গ্রাম এবং ওর নিচে থাকবে হচ্ছে 63.5, m2 এর মান ভাগ হচ্ছে 2 হবে। তো এটার মান যখন আমি বের করব এর মানটা আমরা পাবো হচ্ছে 0.0054 এটা পাবো। এবং ফাইনালি আমি যদি এখানে k3 এর মানটা বের করি তাহলে সেটা হবে কত, সেটা হবে হচ্ছে সরাসরি w3 ডিভাইড বাই m3 ভাগ হচ্ছে n3 এবং এটার মানটা যদি তুমি বের করতে চাও উপরে আমরা বসাবো কাকে, 0.093 বসাবো আর নিচে যেটা বসাবো সেটা হচ্ছে 52, দ্যাট মিনস m3 এর মান ভাগ হচ্ছে 3 বসাবো এবং এটাও যদি তুমি হিসাব করো তাহলে একই মান পাবে, দ্যাট মিনস আমরা এখানে মানটা পাবো 0.0054। আচ্ছা এটা একটু উপরে লিখি 0.0054 এবং এই যে আমি মানগুলো পাচ্ছি এগুলো কিন্তু কোনো ইউনিট থাকবে না, কেন, কারণ আমরা এগুলোকে k বা কনস্ট্যান্ট হিসেবে বের করছি। তাহলে আলটিমেটলি আমরা এখানে তিনটে হিসাব থেকে পাচ্ছি k1 k2 k3 এদের মান হচ্ছে সমান। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি k1 কোথায় লিখবো, উপরে লিখি, k1 এর মান যা, k2 এর মান তা এবং k3 এর মানও তা। তার মানে তুমি যদি সিরিজ কানেকশনে রেখে ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষণের মধ্যে একই পরিমাণ কারেন্ট বা আধানকে যদি অ্যাপ্লাই করো তাহলে প্রতি ক্ষেত্রে এখানে যে সমানুপাতিক ধ্রুবকটা তুমি পাবে হিসাব করে তার মানটা আসলে সেম আসবে, ভিন্ন কোনো আসবে না। এবং এই সেম জিনিসটাই কিন্তু আমরা দেখেছি ফ্যারাডের দ্বিতীয় সূত্রতে। তো এটাই হচ্ছে আমাদের ফ্যারাডের দ্বিতীয় সূত্রের মেইন তাৎপর্য। তবে এখানে একটা জিনিস মনে রাখবে, যদি আমরা কিউকে চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু আই এর মানটাও চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আর k1 k2 k3 এদের মানটা সেম থাকবে না, কেননা তখন আমাদের এই যে w1 পাচ্ছি w2 পাচ্ছি w3 পাচ্ছি এদের মানগুলো পরিবর্তন হবে। তার মানে আমাদের এখানে শর্ত হচ্ছে একই পরিমাণ কারেন্ট সবগুলো তড়িৎ বিশ্লেষণের মধ্যে প্রবাহিত হতে হবে এবং একটা নির্দিষ্ট সময় ধরে সেটা প্রবাহিত হতে হবে।